বশীকরণের অন্যতম দেবী হচ্ছে মা সরস্বতী, মা কালীও নয়, মা তারাও নয়, এবং আরো বিভিন্ন দেবতা। জ্যোতিষ বা তন্ত্র কেউ মানুষের ভাগ্য বদলাতে পারে না। যারা বলে এটা একদম বুঝকি। বশীকরণ মানে কিন্তু হচ্ছে কাউকে রোবট বানিয়ে রাখা নয়। বশীকরণ মানে হচ্ছে সম্প্রীতি। ধরুন হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝামেলা, তাহলে বশীকরণ করে তাদের মধ্যে সম্প্রীতি করা। লাবুর হচ্ছে জন্ম হচ্ছে থাইল্যান্ডে লাবু পুতুলকে সৌভাগ্যের প্রতীক হিসেবে ধরা হয়। তন্ত্রে বা অকাল সায়েন্সে পুতুল তন্ত্র বলে একটা কথা আছে। আমরা অনেকেই অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করি। মনে হয় যে একজন জ্যোতিষী পারে সৌভাগ্য ফিরিয়ে দিতে, আর রেমেডি পারে আমাদের সঠিক পথে চালনা করতে। আবার অনেকেই বিশ্বাস করেন তন্ত্র মতে। কিন্তু এমনও মানুষ আছেন যারা তন্ত্র ক্রিয়াকর্মকে ভয় পান। কিন্তু তন্ত্রর মাধ্যমেও বদল আনা সম্ভব। কতটা কার্যকরী এই তন্ত্র, আজ এ বিষয়ে কথা বলবো ফারজানা তন্ত্র এক্সপার্ট আকাশ সেনগুপ্তর সঙ্গে। দাদা, আপনাকে স্বাগত। নমস্কার। এই যে প্রথমেই বললাম যে তন্ত্র মন্ত্র তো এখনো মানুষের একটা ভয় কাজ করে, যে বশীকরণ, কালা জাদু, অনেকেই এটা ভালোভাবে দেখে না, নেগেটিভ একটা ইম্প্যাক্ট তাদের মধ্যে রয়েছে। তো এই দিক থেকে কি বলবেন, আর তন্ত্র কতটা কার্যকরী? প্রথমে যেটা বলার, যে জ্যোতিষ বা তন্ত্র কেউ মানুষের ভাগ্য বদলাতে পারে না। যারা বলে এটা একদম বুঝকি। আমাদের দৈনন্দিন যে জীবনযাপন, তার উপর দাঁড়িয়ে যে কিছু বিপদ বা কালো ছায়া আসে, জ্যোতিষ বা তন্ত্র মধ্যে সেটাকে প্রশমিত করা যায়। আর চারদিকে যে সমস্ত বিজ্ঞাপন চলে, বশীকরণ, মারণ, উচ্চারণ, এই সব কিছুই বুঝকি। এসব কোনো কিছুই হয় না। তন্ত্রের মাধ্যমে মানুষের ভালো করা যায়, এটা একদম ঠিক কথা। কিন্তু বশীকরণ কি সম্ভব? এই যে বলে 1 ঘন্টায় এত টাকায় বশীকরণ সম্ভব, কোনোভাবেই সম্ভব না। কারণ যারা বশীকরণের কথা বলে, দায়িত্ব নিয়ে বলছি, যারা বশীকরণের কথা বলে এবং যে সমস্ত ছবি ফেসবুকে রেখে তারা বশীকরণে দেখায় যে সামনে মা কালীর মূর্তি বা মা তারার মূর্তি, এটা অন ক্যামেরা বলছি যে আমরা মা সরস্বতী তো সবাই আমরা পুজো করি যারা পড়াশোনায় থাকি বা বিভিন্ন বিষয়ে। বশীকরণের অন্যতম দেবী হচ্ছে মা সরস্বতী, মা কালীও নয়, মা তারাও নয়, এবং আরো বিভিন্ন দেবতা। সুতরাং বশীকরণ শাস্ত্রে আছে, কিন্তু করাটা ওই 1 ঘন্টা 1 মিনিট 10 মিনিট করাটা ইম্পসিবল বিষয়। এটা সম্ভব এরকম। এই যে অকাল সায়েন্স এক্সপার্টও আপনি, তো অকাল সায়েন্স বিষয়ে একটু জানবো, কারণ আমাদের জীবন বিজ্ঞান আর ভৌত বিজ্ঞানের বাইরে আমরা অনেকেই আর কোনো বিজ্ঞান আছে বলে আমরা জানি না। তো এই অকাল সায়েন্সটা কি? অকাল সায়েন্স হচ্ছে এমন একটা বিজ্ঞান যার মধ্যে আপনি গুপ্তবিদ্যা থেকে শুরু করে তন্ত্র, ম্যাজিক, অ্যাস্ট্রোলজি সমস্ত কিছু এর মধ্যে যুক্ত। চন্দ্রগ্রহণ হলো, চন্দ্রগ্রহণটা হচ্ছে তার কত থেকে কত মিনিট চন্দ্রগ্রহণ হবে সেটা বহু আগে থেকেই বিভিন্ন পঞ্জিকা বা বিভিন্ন জায়গায় বলা আছে। চন্দ্রগ্রহণ তো সায়েন্স, পৃথিবীর ছায়া চন্দ্রের উপর পড়ছে, সেখানে চন্দ্রগ্রহণ হচ্ছে। কিন্তু চন্দ্রগ্রহণের মধ্যে থেকেও যেহেতু সবকটা রাশির উপরে কি এফেক্ট করবে, তার উপর তার কি রেমেডি, তার কি হবে, সমস্ত কিছু বিজ্ঞানের উপর ভিত্তি করে চলছে। এবং অকাল সায়েন্স যেটা আমরা বিজ্ঞান বলছি, আপনি যদি দেখে থাকেন, নিশ্চয়ই আপনি দেখেছেন বা আপনাদের দর্শকরা দেখেছেন, নাসা যখন সারা মহাকাশের শব্দপুঞ্জকে এক জায়গায় নিয়ে এসেছিল, নিয়ে এসে যখন যেটাকে প্লে করছে, তখন যেটা বাজছে সেটা হচ্ছে ওম। তো এটাকে আপনি কি বলবেন? নিশ্চয়ই বিজ্ঞান। যেমন নাসার চেয়ে বড় বিজ্ঞানী সংস্থা তো সারা বিশ্বে নেই, তারা যখন এই বিষয়টাকে নিয়ে অ্যাপ্রুভ করছে, তাই আমরা অকাল সায়েন্সকে আমরা বিজ্ঞান বলছি। এটা কোনো বুঝুকি না। আরেকটা আছে যে নিউমেরোলজি, এই বিষয়টা একটু জান। সংখ্যাতত্ত্ব হচ্ছে আপনার ডেট অফ বার্থ দিয়ে সংখ্যাতত্ত্ব হয়। প্রথমে হয় আপনার যে ডেট অফ বার্থটা আছে সেটা দিয়ে হয়, যে আপনার, যদি আমি অন ক্যামেরা জিজ্ঞেস করি আপনার ডেট অফ বার্থ কী বা আপনার জন্মের সময়টা কি বলুন, আপনার আপনার ডিওবিটা ডেট অফ বার্থটা 38 93। আর কোন ডেটে আপনি জন্মেছিলেন? 30 মানে 3। সেখানে দাঁড়িয়ে আপনার যদি আপনি অ্যাজ পার নিউমোলজি আছেন, 1 হচ্ছে রবি, 2 হচ্ছে চন্দ্র, এরকম করে পর আসছে, 3ও একটা মার্ক করে। যেটা আপনার ডেট অফ বার্থ সেটাকে আমরা ধরি আপনার ডিওবি হিসেবে, ডেট অফ বার্থ হিসেবে। আর আপনার সম্পূর্ণ ডেট অফ বার্থটাকে যদি 1 করে যে সংখ্যাটা আসবে সেটাকে আমরা ধরি আপনার ডেস্টিনি নাম্বার হিসাবে। একটা বয়সের পর থেকে 35 বছর পর্যন্ত আপনার যে ডেট অফ বার্থ তার উপর দাঁড়িয়ে আপনার ভাগ্য চলবে। কিন্তু 35 বছরের পরে আপনি যেটা ডেস্টিনি নাম্বার, সেটা হওয়ার পরে সেই ডেস্টিনি নাম্বার উপর আপনার ভাগ্য চলবে। এটা যদি আপনি ক্যালকুলেট করে নেন, তাহলে আপনার কাছে বিষয়টা ইজি হয়ে যাবে। 1 2 3 4 5 করে সমস্ত কিছু স্ট্যান্ড করে। যেমন এই বছরটা আমরা বলছি মঙ্গলের বছর, কারণ কি 2025, 2 + 2 + 5 9টা মঙ্গলের বছর। এবং এই মাসটা সেপ্টেম্বর, এটা 9th। সুতরাং এই মাসটা আমরা বলছি যারা মঙ্গলের মানে যাদের নিয়ে সমস্যা আছে, যাদের রাশিচক্রে বা যাদের নেটাল চার্টে মঙ্গল নিয়ে সমস্যা হয়, তারা এই মাসটা এবং এই বছরটা একটু সাবধানে থাকবে। এটাই নিউমারাইজ, এটাই সংখ্যাতত্ত্ব। এই যে গ্রহের রঙের সঙ্গে রং মিলিয়ে একটা জামা কাপড় পরার বিষয় আছে, এটা কতটা কার্যকরী বা এফেক্টিভ? দেখুন, এটা হচ্ছে
অনেকে বলে যে ধরুন শনিবার দিনকে কালো জামা পরতে বা আপনার রবিবার দিনকে লাল জামা পরতে, এটা এফেক্টিভ কি, কতটা এফেক্টিভ এ বিষয়ে কোনো মানে এটা কোনো লজিক নেই, এর মধ্যে কোনো বিজ্ঞান নেই যে যে পরে এটা টোটকা হ্যাঁ এটা চলে আসতে হবে। এটা শুভ যে গ্রহের রং, সেই গ্রহের রঙের সাথে আপনি যদি জামা কাপড় পরেন সে দিনটা আপনার জন্য ভালো যাবে, সেই গ্রহের আসপেক্ট যদি সেই গ্রহটা আপনার কাছে খারাপ থাকে আপনার চার্টে। সম্প্রতি আমরা রেড মুন দেখলাম, চন্দ্রগ্রহণ হলে এবার মহালয়া সূর্যগ্রহণ। এই গ্রহণ নিয়েও অনেক সংস্কার আছে যে এটা করা যাবে না, ওটা করা যাবে না। গ্রহণ আসলে কি, আর এটার ব্যক্তিগত জীবনে বা গ্রহের ওপর কি প্রভাব পড়ে? গ্রহণটা হচ্ছে পীড়া, মানে চন্দ্রের উপর পীড়া হচ্ছে, যখনই পীড়া হচ্ছে চন্দ্রের উপরে তখন তার আসপেক্টে যা বাকি যে 12টা রাশি তার উপর বিভিন্ন বিভিন্নভাবে তার কিছু প্রভাব পড়ে এবং তার কিছু সুপ্রভাব কুপ্রভাব সেটা আপনার ন্যাচার অনুসারে হবে। সূর্যগ্রহণও ঠিক সেম বিষয়, মানে গ্রহণ যখন হয় সেটাকে আমরা বলি গ্রহের পীড়া। পীড়া মানে হচ্ছে কষ্ট। একটা গ্রহ যখন কষ্ট পাচ্ছে তার আসপেক্টটা বাকি যেগুলো আছে সেই গ্রহগুলো সেভাবেই কষ্ট পাবে, বা সেই গ্রহগুলোর আসপেক্টে যে রাশিগুলো আছে সেই রাশিগুলো সেভাবেই কষ্ট পাবে। কিন্তু গ্রহণে যে খাওয়া যাবে না, এটা করা যাবে না, এই যে বিষয়গুলো বা এই যে ছায়ার একটা ব্যাপার আছে, খাওয়া যাবে না, এটা হচ্ছে আপনি যদি সায়েন্স বলেন যে গ্রহণের সময় ব্যাকটেরিয়াগুলো সব আরো বেশি এফেক্টিভ হয়ে যায়, তাই বলে যে গ্রহণের আগে খাওয়া দাওয়াটা করে নিতে। কিন্তু গ্রহণের সময় খাওয়া যাবে না মানে এরকম কোনো স্বাস্থ্যগত কোনো বিষয় নেই, এটা একটা সায়েন্স। যে গ্রহণের আগে ব্যাকটেরিয়াগুলো গ্রহণ যখন হয় তখন ব্যাকটেরিয়াগুলো বেশি এফেক্টিভ হয়ে যায়, তাই খাওয়া দাওয়াগুলো আগে করে নিতে। আর গ্রহণের যে ছায়া, এটার মধ্যে কোনো সমস্যা কিছু নেই। গ্রহণের সময় নির্দিষ্টভাবে নির্দিষ্ট সমস্ত রাশির জন্যই কোনো না কোনো টোটকা বা কোনো না কোনো রেমেডি থাকে, সেগুলো যদি আপনারা ফলো করেন, দেখেন বা মেনে চলেন, তাহলে গ্রহণ আপনার কাছে এফেক্টিভ হবে না। প্রত্যেকটা অমাবস্যার আগে একটা মানে কৌশিকী অমাবস্যা এরকম তাদের গুরুত্ব আছে। আর সেই সময় দেখা যায় তারাপীঠ হোক, বিভিন্ন স্থানে বিভিন্ন রকম কর্মক্রিয়া হয়। তো এই বিষয়ে একটু জানতে চাইবে, মানে অমাবস্যা কতটা এফেক্টিভ? দেখুন, অমাবস্যা পূর্ণিমা অবশ্যই এফেক্টিভ। কর্মকাণ্ড যেগুলো হয়, দেখুন শাস্ত্রে আমাদের বলা হয় যে শতকর্ম আছে। শতকর্ম কি না, স্তম্ভন, উচ্চাটন, বিদ্বেষণ, মারণ, বশীকরণ এবং শান্তিকর্ম, সবটাই আছে। এবং সবটাই যদি আপনি স্বাস্থ্যগতভাবে করেন তাহলে সবটারই এফেক্টিভ আছে। বশীকরণ মানে কিন্তু হচ্ছে কাউকে রোবট বানিয়ে রাখা নয়। বশীকরণ মানে হচ্ছে সম্প্রীতি। ধরুন হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝামেলা, তাহলে বশীকরণ করে তাদের মধ্যে সম্প্রীতি করাবি। তার মানে এই না যে হাজবেন্ড যদি ওয়াইফের বশীকরণ করে, না না না, মানে ওই রোবট না, ওট বলে উঠছে বসে না, সম্প্রীতি ঘটানো, এই ধারণাটাই ভুল। বর্তমানে যারা এসব করছে তাদের কাছে এই ধারণাটাই ভুল যে বশীকরণ মানে হচ্ছে কাউকে একদম বশ করে ফেলা, তাকে ওঠানো বসানো। সেরকমই মারণ, উচ্চাটন, সেগুলো মানে স্বাস্থ্য মতে তার অনেক রকম নিয়ম আছে, সেগুলো পরিপূর্ণ হয় যদি পালন করা যায় তখন এই জায়গাটা হয়। অমাবস্যা হচ্ছে এই আমাদের যে তান্ত্রিক কথা বলি বা অকাল সায়েন্সের কথা বলি, অকাল সায়েন্সের যে বিভিন্ন মানুষের ভালো করার জন্য যে কার্য, যজ্ঞ হতে পারে, হোম হতে পারে, পুজো হতে পারে, সেই সমস্ত কিছু অমাবস্যাতে তার এফেক্টটা ভালো হয়, বা পূর্ণিমাতে তার এফেক্টটা ভালো হয়। অন্যান্য দিনগুলো তো হয়, কিন্তু এই দিনগুলোতে এই এফেক্টগুলো আরো বেশি হয়। এই যে ভূত চতুর্দশী, সেখানেও তো একটা মানে ভূত বেরোয় বা প্রেতাত্মারা ফিরে আসে, এরকম একটা বিতর্ক আছে, সেক্ষেত্রে কি বলবে? দেখুন, প্রেতাত্মা বা ভূত যারা আমাদের স্বাস্থ্যগতভাবে বা অকাল সায়েন্সে বলে, যারা ধরুন কিছু অপূর্ণ ইচ্ছা নেই, যাদের তাদের মৃত্যু হলো, অনেকেই তো থাকে যে একটা কম বয়সে অপঘাতে মৃত্যু, অপূর্ণ মৃত্যু, তারা প্রেত লোকে বা প্রেত জগতে তারা ঘুরে বেড়ায়। ভূত চতুর্দশী হচ্ছে এটা হচ্ছে একটা ওই হ্যালোউইন থেকে এটা নিয়ে আসা, ওটা হচ্ছে একটা কি বলবো, আপনার ইচ্ছে হচ্ছে আপনি ভূত করছেন, 14টা শাক খাচ্ছেন, এটা হুজুগের, জাস্ট ফর হুজুগ, এরকম কোনো বিষয় নেই। ভূত সব না 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 না, এরকম বিষয়ে কিচ্ছু নেই, এটা সমস্ত কিছুই একটা কাহিনী করা, আর কিছুই না। সম্প্রতি একটা পুতুল লাবুবু ডল নিয়ে একটা মানে ঝড় উঠেছিল যে এইটার মধ্যে কোনো প্রেতাত্মা আছে, অশুভ শক্তি, যে মুখের যে তার গঠন সেটা দেখে অনেকে এটা মনে করছিল। এই লাবুবু ডলটা আসলে কি, এটা কি সত্যি অশুভ? দেখুন, লাবুর হচ্ছে জন্ম হচ্ছে থাইল্যান্ডে লাবু পুতুলকে সৌভাগ্যের প্রতীক হিসেবে ধরা হয়। সেখান থেকে লাবু পুতুলের শুরু। হঠাৎ করে ট্রেন দেখা যাচ্ছে লাবুবু নিয়ে অনেকে কিনছে, লাবুবু নিয়ে অনেকে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু অশুভ বলে কোনো বিষয় নেই। কিন্তু একটা কথা প্রচলিত আছে যে পা জুজু বলে একজন দৈত্য আছে, পা জুজু দৈত্যর যে প্রভাব সে লাবুবুর মধ্যে আছে, এবং লাবুবুকে যদি বাড়িতে রাখা হয় সেখানে দাঁড়িয়ে সে লাবুবু বাড়ির বাচ্চাদের এবং বড়দেরও বশ করা হয়। এক্ষেত্রে অন্য একটা কথা আছে যে তন্ত্রে বা অকাল সায়েন্সে পুতুল তন্ত্র বলে একটা কথা আছে, যে আপনি যদি কোনো একটা পুতুলকে বানিয়ে, কারোর উদ্দেশ্যে একটা পুতুলকে বানিয়ে প্রকৃতভাবে সেই পুতুলের উপরে যদি আপনি তার কথা ভেবে পুতুল বানিয়ে সেই পুতুলের উপর যদি আপনি কোনো আঘাত করেন তাহলে সেও আঘাতপ্রাপ্ত হয়। এই পুতুল তন্ত্র বলে একটা বিষয় আছে। ব্ল্যাক ম্যাজিক কথাটা ঠিক না, এটা সবটাই হচ্ছে, আমি বললাম তো যে সবটাই কিন্তু বিজ্ঞান, কিন্তু শাস্ত্র মেনে আপনাকে করতে হবে। ওই 5 মিনিট 10 মিনিট সব কিছু হওয়ার না, কিন্তু পুতুল তন্ত্র আছে, এটা বাস্তবে অনেক জায়গায় এটা হয়। পুতুল দিয়ে আপনারা অনেক সিনেমা
আমরাও দেখেছি এটা হয়। সেই পুতুতন্ত্রের সাথে এই লাবুবুটাকে ম্যাচ করে এখন এটা একটা ট্রেন্ড ছাড়া কিছু না। লাবুবু কোনো ক্ষতিকর জিনিস না। লাবুবু অবশ্যই একটা জাস্ট অন্যরকম যে দলগুলো আছে সেইভাবে তার দল লাবুবু। এবার সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডে বা বাকি ট্রেন্ডে প্রচারের জন্য তাকে একটা বলে দেওয়া হয়েছে এর মধ্যে একটা কিছু হরর জিনিস আছে বা এর মধ্যে কিছু একটা ভৌতিক জিনিস আছে, তাই তারও বিক্রি হচ্ছে, তারও চলছে, আর কিছুই না। পুজো মানে বছর শেষে দিক থেকে বাকি বছরে কিরকম কাটবে বা কি কি এফেক্ট হতে পারে? এবং বছরটা মঙ্গলের বছর আমি একটু আগে বলছিলাম, সুতরাং এই বছরটা পুরো বছর জুড়েই বন্যা, ভূমিকম্প, বিভিন্ন অ্যাক্সিডেন্ট আপনি দেখেছেন, এর মধ্যে বহু অ্যাক্সিডেন্ট, রেল অ্যাক্সিডেন্ট, প্লেন অ্যাক্সিডেন্ট, বহু অ্যাক্সিডেন্ট, এটা চলবে এই বছরটা ধরে, এটা পুরোটাই চলবে। সুতরাং সবার ক্ষেত্রে একটি বলা কথা, এই বছরটায় সাবধানে যাত্রা করা, সাবধানে থাকা। অ্যাক্সিডেন্ট যোগ থাকে বিভিন্নভাবে, রেল দুর্ঘটনা, প্লেন দুর্ঘটনা আরও শরীর লেগেই রয়েছে, এবং আবার বাকি দুর্যোগ আসছে, খুব ফোরকাস্টও করছে। পুজোটা বোধহয় এবার বৃষ্টির মধ্যে দিয়ে যাবে। আবার আপনারা দেখেছেন যে সুনামিও হয়েছে বিভিন্ন জায়গায়। তো এই বছরটা পুরোটাই এভাবেই যাবে, কারণ মঙ্গল হচ্ছে যুদ্ধের রাশি বলে, মঙ্গলকে যুদ্ধের দেবতা বা যুদ্ধের রাশি বলে। মঙ্গলের বছর যখন, তখন এই সমস্ত কিছু চলবে, মানে যুদ্ধ মারামারি দেখেছি পাকিস্তান নিয়ে, ভারতের সাথে অনেকদিন ধরে কিছু হলো, এখনো একটা উত্তাপ চলছে, সব বছরটা এটা থাকবেই। সাবধান থাকাটা হচ্ছে মূল বিষয়। আর যার নাটাচারে যে আছে সেরকম দেখিয়ে, বিভিন্ন জ্যোতিষের কাছে দেখিয়ে তারপর তার রেভিনিউ নেওয়া, রেভিনিউতে দিতে হবে। আর 2026 কে যারা মানে স্বস্তি একটু ফিরবে। তো 2026-এ যদি আবার আপনি ওটাকে অ্যাড করেন, তাহলে 2 2 4 6 10, 10-এর যদি আপনি সিঙ্গেল নেন তাহলে 1, মানে রবিকে কেন্দ্র করছে। তো 2026টা ভালো যাবে, কারণ রবি হচ্ছে একটা সৌন্দর্য থেকে শুরু করে একটা নেতৃত্ব দেওয়ার যে জায়গায় এরকম একটা গ্রহ হচ্ছে রবি। সুতরাং 2010 যদি সেরকম কাটে, 26টা ভালো কাটবে সেই জায়গায় দাঁড়িয়ে। অনেক অনেক ধন্যবাদ। যে এটা বোঝাই গেল যে 2025 যাই কাটুক না কেন, 2026-এ কিন্তু স্বস্তি ফিরতে চলেছে। যে দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ, আশা করি সব কিছু কাটিয়ে উঠে আমরা সুস্থ জীবনের দিকে এগিয়ে যেতে পারবো। আজ আমরা কথা বললাম ফার্স্ট জায়না তত্ত্ব এক্সপার্ট আকাশ সেনগুপ্তর সঙ্গে। অন্য কোনো পর্বে অন্য কারোর সঙ্গে অন্য কোনো ইস্যুতে কথা হবে। ততক্ষণ চোখ রাখুন টুডে স্টোরি পর্দায়। ক্যামেরায় সমীরের সঙ্গে আমি পল্লবী, টুডে স্টোরি, কলকাতা।